বাসস্থান ধ্বংস অর্থাৎ কি? বাসস্থান ধ্বংস মানে এখানে যে প্রাণীগুলো আছে তাদের এই যে বিভিন্ন কারণে তাদের পরিমাণ সংখ্যা কমে যাচ্ছে, এর সঙ্গে যোগ হচ্ছে চোরা শিকার। চোরা শিকারের ফলে অনেক প্রাণী কমে যাচ্ছে। স্যার এখানে তো বন্যা লেগে আছে, অনেক সময় বিভিন্ন রোগ লেগে থাকে, তার ফলে হয়। এরপরে যেটা হয় দূষণ। স্বাভাবিক অন্য জায়গার মতো সুন্দরবন অঞ্চলেও গাছপালা কাটার ফলে দূষণের পরিমাণ বেড়েছে, বায়ু দূষণ আছে, এবং তার ফলে এর সঙ্গে বিভিন্ন খনিজ তেল মিশে জলও দূষণ করে দিচ্ছে। তার ফলে এখানে যে প্রাণীরা আছে, বায়ু দূষণ বা জল দূষণের কারণে এখানে প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে খাদ্য খাদকের সম্পর্কের ভারসাম্য। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোনো বাস্তুতন্ত্রেই এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, দুটোরই ব্যালেন্স থাকতে হয়। কিন্তু সুন্দরবনে বর্তমানে হরিণের সংখ্যা অনেক কমে গেছে। হরিণ বা তৃণভোজী যে প্রাণী, চোরা শিকারীদের ফলেই হোক আর বিভিন্ন কারণেই হোক, তার ফলে যেহেতু তৃণভোজী প্রাণীর সংখ্যা কমে গেছে, তাহলে বাঘ যারা মাংসাশী তৃণভোজীর উপর ডিপেন্ড করে আছে, তারা এবার না খেতে পেয়ে বিভিন্ন ক্ষতি করছে। নয় তারা এবং তারা লোকালয়ে আক্রমণ করছে, লোকালয়ে গরু ছাগল খাওয়ার জন্য, তার ফলে মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে, মানুষ মেরে ফেলছে। আবার অন্যদিকে বিভিন্ন মানুষ আগের থেকে যেহেতু জনসংখ্যা বেড়েছে, এখন প্রচুর মানুষ ওই সুন্দরবনের যে জলা জায়গায় যে মাছ পাওয়া যায় সেই মাছ সংগ্রহের জন্য প্রচুর মানুষ সেই মাছ সংগ্রহের জন্য জাল দিয়ে বা বিভিন্ন পদ্ধতিতে মাছ সংগ্রহ করছে। তার ফলে ওই মাছগুলোর উপর যে প্রাণীরা নির্ভর করতো তারা সংখ্যা কমে যাচ্ছে। কুমির থেকে শুরু করে অন্যান্য যে প্রাণী, উদবিড়াল বা ভোঁদড় বা আরও অন্যান্য যে জলজ প্রাণী যারা মাছের উপর ডিপেন্ড করে থাকে বেঁচে থাকার জন্য, তাদের সংখ্যা কমে যাচ্ছে, কচ্ছপ। এর ফলে একটা খাদ্য খাদকের সংখ্যার যে ভারসাম্যহীনতা, যে ব্যালেন্স হারিয়ে যাওয়ার ফলে অনেক প্রাণী চিরতরে কমে যাচ্ছে। বাঘের সংখ্যাই যেমন এই কারণে কমে যাচ্ছে, কারণ বাঘ হরিণ খায় বা শুয়োর খায়। এবার বাঘ তো আর ঘাস খাবে না, স্বাভাবিকভাবেই এই বাঘের সংখ্যা কমে যাওয়ার জন্য অন্যতম দায়ী এখানে না খাবার থাকা। হরিণ যদি না থাকে, শুয়োর যদি না থাকে বা খুবই কম থাকে, তাহলে বাঘরা কী খাবে? তাই জলাশয়তে তারা ওই জায়গা থেকে লোকালয়ে আসে এবং লোকালয়ে মানুষ দ্বারা মারা যায়। তার ফলে আস্তে আস্তে এখানে সমস্ত প্রাণী আস্তে আস্তে সংকটাপন্ন হয়ে যাচ্ছে। আর লাস্ট যেটা হচ্ছে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধির জন্য দ্বীপের নিমজ্জন। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টও বটে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। প্রশান্ত মহাসাগরে টুভালু নামে একটা দ্বীপ ছিল। সরি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সম্পূর্ণ ডুবে গেছে। তাহলে এই থেকে বুঝতেই পারছো সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার ফলে, জলের তল, সুন্দরবনের দ্বীপগুলোতেও জলের লেভেল বেড়ে গেছে এবং মাঝে মাঝেই জোয়ারের সময় জল ওই পুরো দ্বীপ প্লাবিত করে দিচ্ছে। এর ফলে পাড় ভেঙে যাচ্ছে, বহু ঘরবাড়িও ভেঙে যেমন যাচ্ছে, তেমনই ওই জায়গার প্রাণীদেরও জীবন বিপন্ন হয়ে যাচ্ছে বারবার যদি পুরো জায়গাটায় জল ঢুকে যায়। এবং তার ফলে সাইক্লোন বা সুনামি যখনই হচ্ছে, তার প্রচুর জায়গা জুড়ে নোনতা জলও যেমন ঢুকে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে জলের দাপটে। অনেক কাছের ছোট যে দ্বীপ যেগুলো তুলনায় নিচু, সেগুলো ডুবে যাচ্ছে। তার ফলে সেখানে থাকা গাছপালা, পশু পাখি বিশেষ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে যারা ওখান থেকে সরতে পারছে না। তো এই সমস্তগুলো হচ্ছে রিজন সমুদ্র বা সুন্দরবন অঞ্চলের প্রাণীদের বর্তমান পরিস্থিতিতে। তো এই পরিস্থিতি থেকে রক্ষা করার উপায় কি? এক এবং অন্যতম উপায় হচ্ছে সেখানে ভালো করে বেশি সংখ্যা আরও লবণাম্ব উদ্ভিদ বসাতে হবে যারা মাটিকে ধারণ করে রাখতে পারবে। 2 নম্বর, ওখানের পরিবেশ যাতে আগের মতো ফিরে আসে তার জন্য গভর্নমেন্ট থেকে কী উপায় নেওয়া যায়, জলের কোয়ালিটি যাতে ঠিক থাকে,
বা ওখানে যাতে দ্বীপগুলোতে প্রাণীদের খাদ্য খাদকের সম্পর্ক ঠিক থাকে, তার জন্য হতে পারে ওখানে কিছু জায়গায় দেখা গেলো বাঘের সংখ্যা অনেক বেশি কিন্তু হরিণের সংখ্যা খুবই কম, কিছু হরিণ ছাড়তে হতে পারে, যেখানে হরিণ বেশি আছে সেখান থেকে এনে। তো এইভাবে আস্তে আস্তে সেই জায়গা আর মানুষের দ্বারা ওখানে যাতায়াত কমিয়ে বা মানুষের ওখানে যতটা সম্ভব গাছপালা কাটা কমিয়ে ওই জায়গাকে যতটা সম্ভব প্রাকৃতিক রাখার চেষ্টা করতে হবে, তাহলেই এটা অনেকটা বেটারমেন্ট হয়ে যাবে। এটা আমি বললাম বইয়ে নেই, কিন্তু আমি সলিউশনটা বললাম। আচ্ছা, এরপরে একটা টপিক বলা হয়নি, সেটা হয়নি এর আগেই যা ছিল, সেটা হচ্ছে হটস্পট। বায়োলজিক্যাল হটস্পট। বায়োলজিক্যাল হটস্পট কথাটা প্রথম বিজ্ঞানী নরম্যান মায়ার্স প্রথম কথাটা বলেছিলেন। হটস্পট মানে উনি কি বলেছিলেন, উনি সমস্ত পৃথিবীকে পৃথিবীর কিছু বিশেষ জায়গাকে উনি হটস্পট বলেছিলেন, বিশেষ জায়গা। সেই জায়গাগুলোকে কী হিসেবে উনি বলেছিলেন, সেখানে অনেক রকমের প্রাকৃতিক সম্পদ থাকবে, প্রাকৃতিক সম্বন্ধে উদ্ভিদ এবং প্রাণীর দিক দিয়ে, এবং সেইগুলো কিসের বেসিস আমি ঠিক করবো যে এটা হটস্পট নয়। উনি কয়েকটা শর্ত বলেছিলেন। উনি বলেছিলেন যে হটস্পট হতে গেলে কি যে শর্তগুলো থাকবে সেগুলো কি, হটস্পটের প্রথম এবং ফরমোস্ট উনি যে শর্ত বলেছিলেন সেটা কি, সেটা ছিল যে এখানে প্রচুর পরিমাণে পশু পাখি প্রাণী এইসব তো থাকতে হবে, এটা তো একটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট কথাই, যে ভ্যারিয়েশান তো থাকতেই হবে। কিন্তু তার থেকেও বড় কথা, এখানে স্বাভাবিকভাবে হটস্পটের জন্য যে শর্ত, সেটা উনি বলেছিলেন যে প্রায় প্রথম পয়েন্ট সেটা হলো, প্রথম শর্ত, এই অঞ্চলে পৃথিবীর সমস্ত উদ্ভিদ প্রজাতির 0.5% তার নিজস্ব হতে হবে। অর্থাৎ এন্ডেমিক, এই শব্দটা আমি বুঝিয়ে দিচ্ছি এন্ডেমিক ব্যাপারটা কি। অর্থাৎ 1500 এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ থাকতে হবে। এন্ডেমিক কথার মানে হচ্ছে, এন্ডেমিক প্রজাতি মানে যে জায়গার কথা বলা হচ্ছে সেই জায়গাতেই ওই জীবটা পাওয়া যায়। এন্ডেমিক মানে সেই জায়গাতেই ওই জীবটা পাওয়া যায়। এন্ডেমিক প্রজাতি মানে পুরো পৃথিবীতে প্রায় 30,000 রকমের গাছ পাওয়া যায়। তাহলে তার 0.5 মানে হচ্ছে, তার 1% হচ্ছে 3,000, 0.5 মানে হচ্ছে 1500। তো এই 1500 উদ্ভিদ সেখানে থাকতে হবে, যে 1500 উদ্ভিদ ওইখানেই কেবলমাত্র পাওয়া যায়, সেটাই এখানকার বিশেষত্ব। 2 নম্বর, এখানের যে উদ্ভিদ, প্রাথমিক উদ্ভিদদের 70% বা তার বেশি বিলুপ্ত হতে হবে, মানে নষ্ট হয়ে গেছে। 3 নম্বর, এখানের জিনগত বৈশিষ্ট্য বেশি থাকবে। বেশিরভাগ প্রাণীও এন্ডেমিক হতে হবে।
আর অধিক সংবেদনশীল হবে। অধিক সংবেদনশীল মানে প্রকৃতির পরিবর্তনে এই প্রাণীগুলো মারা যাবে। অর্থাৎ যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এই ভারতবর্ষের নীলগিরি একটা হটস্পট, তো সেখানে যদি আমি প্রাকৃতিক পরিবর্তন ঘটাই, গাছপালা কাটতে থাকি বা কোনোভাবে প্রকৃতির কোনো চেঞ্জ করি, এখানের যারা এন্ডেমিক প্রজাতি, এখানে কিছু বিশেষ বানর আছে, এখানের কিছু বিশেষ স্নেল মানে শামুক আছে, এখানের কিছু বিশেষ ক্র্যাব আছে, তারা তাহলে সঙ্গে সঙ্গে মারা যাবে। এটা হচ্ছে সংবেদনশীলতা। প্রকৃতির সামান্য পরিবর্তনে তারা উপস্থিতি দিয়ে বা সংখ্যা কমিয়ে নিজেদের বোঝাবে যে আমরা পরিবর্তনে আমরা আর বাঁচব না। এটাকে এন্ডেমিক বলছে বা সংবেদনশীলতা বলছে। এইগুলো থাকবে। আর বাইরে থেকে প্রজাতি এনে প্রজাতি সংখ্যা বাড়ানো যাবে না। যে আমাদের এখানে বেশি প্রজাতি নেই কিন্তু বাইরে থেকে আনছি তাহলে সংখ্যা তো বেড়ে গেল, এরকম হবে না। তো এই বেসিসে গোটা পৃথিবীতে 34টা হটস্পট আছে। ভারতবর্ষে আছে 4টে। ভারতবর্ষের 4টের কী নাম? একটা হচ্ছে পূর্ব হিমালয় অঞ্চল, একটা ইন্দো বার্মা হটস্পট, একটা পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে সুন্দাল্যান্ড। এই 4টের নাম প্রত্যেকটা বইয়ে আছে এবং কোনখানে কী প্রাণী আছে সেটাও দেওয়া আছে। এটা একটু পড়ে নেবে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ভারতবর্ষে 4টে আছে, গোটা বিশ্বে 34টা। এবং এই হটস্পট দিয়েই আমাদের যেমন ভারতবর্ষ এবং অনেক ছোট ছোট দেশ আছে, যেমন দক্ষিণ আমেরিকার ইকুয়েডর, পেরু, যে এগুলো একটু ছোট দেশ তুলনায়, মোটামুটি ছোট, সেই দেশ সাইজে ছোট হতে পারে কিন্তু তাদের দেশে আমাদের থেকেও বেশি হটস্পট থাকতে পারে। কেন? কারণ ওই একই কারণ যেটা বললাম, যে স্পিসিস বেশি পাওয়া যাচ্ছে, এন্ডেমিক ব্যাপারটা বেশি, এরকম। তো এইটা গেল হটস্পট।